দর্শক সকলকে আমন্ত্রণ জানাচ্ছি প্ল্যানেটারি হেলথ একাডেমির সুরক্ষায় প্রতিদিনের আজকের আয়োজনে। মাত্র কয়েক বছর হলো আমরা কোভিডের যেই বিপদ সেটি কাটিয়ে উঠেছি, কিন্তু সম্প্রতি আমরা দেখতে পাচ্ছি যে সারা পৃথিবীতে আবারও আরেকটি হেলথ এমার্জেন্সি তৈরি হয়েছে এবং সেই জরুরি অবস্থাটি উদ্ভব হয়েছে এমপক্স বা মাঙ্কি পক্সের কারণে। আমরা আজকে এ বিষয়ে কথা বলবো, মাঙ্কি পক্স কী এবং কিভাবে এটি ছড়ায়, এর প্রতিরোধের জন্য কি দরকার, আতঙ্কিত না হয়ে কিভাবে আমরা এই জরুরি অবস্থা মোকাবেলা করতে পারি, তাই আজকের আলোচ্য বিষয়। সুপ্রিয় দর্শক সকলকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের আয়োজনে। আমাদের বিষয় এমপক্স, আতঙ্ক নয়, প্রয়োজন সচেতনতা। এ বিষয়ে কথা বলার জন্য দুজন বিশেষজ্ঞ আমাদের সাথে যুক্ত হচ্ছেন, যারা এই সংকট মোকাবেলায় আমাদেরকে সহায়তা করবেন, নেতৃত্ব দেবেন আমাদের দেশকে। যুক্ত করছি ডাক্তার শেখ দাউদ আদনানকে। তিনি পরিচালক, রোগ নিয়ন্ত্রণ ও লাইন ডিরেক্টর, সিডিসি স্বাস্থ্য অধিদপ্তর। ডাক্তার শেখ দাউদ আদনান, আপনাকে স্বাগত জানাচ্ছি অনুষ্ঠানে। আমরা আরও আমন্ত্রণ জানাচ্ছি অধ্যাপক ডাক্তার মোহাম্মদ রোবেদ আমিনকে। তিনি লাইন ডিরেক্টর, এনসিডিসি স্বাস্থ্য অধিদপ্তর। ডাক্তার রোবেদ আমিন, আপনাকে স্বাগত আমাদের অনুষ্ঠানে। ধন্যবাদ আপনাকেও। ডাক্তার রোবেদ আমিন, আপনাকে দিয়ে শুরু করি। আমরা যেটা বলছিলাম যে কোভিডকালে আপনাদেরকে বারবার সামনে পেয়েছি, আজকেও আবার ঠিক ওরকম অত বড় করে না হলেও একটি সংকট নিয়ে কথা বলার জন্য আবার আপনাদেরকে আমাদের দর্শকদের সামনে হাজির করা। এমপক্স যেই পাবলিক হেলথ ইমার্জেন্সি হিসেবে যেটি ঘোষিত হয়েছে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের মাধ্যমে, আমাদেরকে শুরুতেই যদি বলেন যে এমপক্স বিষয়টা কি এবং এটি কেন হঠাৎ করে এখন সামনে আসলো, কি ঘটেছে গত কিছুদিনের ভেতরে? ধন্যবাদ আপনাকে, অসংখ্য ধন্যবাদ। আপনারা যারা যারা সংযুক্ত আছেন তাদেরকেও ধন্যবাদ। আমাদের সঙ্গে সিডিসির সম্মানিত লাইন ডিরেক্টরও আছেন, উনিও অনেক কথা বলবেন। আমি যেটা বলবো যে এমপক্স অর্থাৎ যেটা মাঙ্কি পক্স, এটা আসলে 1958 সালে প্রথমে ডিটেকশন হয় ডেনমার্কের একটা ল্যাবরেটরিতে। আর কি ল্যাবরেটরি ওয়ার্কের সময় একজন মাঙ্কির ভিতরে এটা পাওয়া যায়। কিন্তু ইন্টারেস্টিং ফেনোমেনা হচ্ছে মাঙ্কি কিন্তু আসলে এটার অ্যাকচুয়াল ক্যারিয়ার না, এটা আমাদেরকে একটু মাথায় রাখতে হবে। এবং হিউম্যানে 1970 সালে প্রথম একটা কেস ডিটেকশন হয়, সেটা আপনারা জানেন রিপাবলিক অফ যে কঙ্গো আছে সে কঙ্গোতে। সুতরাং এটা আসলে নতুন ভাইরাস না, এই ভাইরাসটা অনেক পুরনো ভাইরাস। অর্থোপক্স ভাইরাস গ্রুপ নামে একটা গ্রুপ আছে, এটা ডিএনএ ভাইরাস। তার মাধ্যমে এটা সাধারণত জুনোসিস আমরা বলি, দেখবেন এখন হলো জুনোটিক সময়, অর্থাৎ কিছু রোগ আপনার অ্যানিমেল থেকে হিউম্যানে চলে আসবে এবং তার পরবর্তী সময় হিউম্যান থেকে হিউম্যানে আসবে। এই ধরনের একটা রোগের বৈশিষ্ট্য হচ্ছে কিন্তু আসলে এই এমপক্স অথবা যেটাকে মাঙ্কি পক্স বলা হচ্ছে। এবং যেটা আমি বলছিলাম, এটা কিন্তু অ্যাকচুয়াল ক্যারিয়ার না, কারণ কোনো একটা রোগ যদি হতে হয় তার জন্য একটা হোস্ট লাগে। এর ডেফিনেটিভ হোস্টটা কিন্তু হচ্ছে রডেন্ট অথবা কাঠবিড়ালি অথবা আপনি বলতে পারেন নন হিউম্যান প্রাইমেটস। মানে আফ্রিকাতে আপনার যেসব ধরেন গরিলা থেকে শুরু করে আছে তাদেরকে হয়তো বলা যেতে পারে। কিন্তু এটা যেটা হয়েছে বিভিন্ন সময়ে 2022 সাল প্রথম এটা অনেক বেশি হাইলাইট হয় আর কি। কারণ তখন WHO শুধুমাত্র আফ্রিকা না, প্রায় 14টা মেম্বার স্টেটে এটা ছড়িয়ে গিয়েছে বলে তখন একটা ডিক্লারেশন দেয়। এবং সেখানে কিন্তু ইউরোপ ছিল, আমেরিকা ছিল, ইউকে ছিল, অস্ট্রেলিয়া, বেলজিয়াম, একটা লার্জ বেল, পর্তুগাল, ইটালি, এগুলো সব তখন ইনভলভমেন্ট ছিল। তো এই জন্য এটাকে নিয়ে তখন থেকে আসলে কনসার্ন। এবং আমাদের বাংলাদেশেও কিন্তু তখন ওই সময়ে আমরা একটা আর্লি রেসপন্স হিসাবে এমপক্স অথবা মাঙ্কি পক্সের জন্য একটা গাইডলাইনও তৈরি করে ফেলি। এটার বৈশিষ্ট্য হচ্ছে যে এটা হোস্টটা হচ্ছে অ্যানিমেল এবং সেখান থেকে হিউম্যানে ট্রান্সমিট হতে পারে, যেটা সরাসরি ব্লাড কন্ট্যাক্টের মাধ্যমে আসতে পারে। কোনো বডির সিক্রেশন, অনেক সময় তো এগুলো র্যাশ ডেভেলপ করে, সেখান থেকে সরাসরি আসতে পারে চর্ম অথবা কোনো মিউকাস মেমব্রেন থেকে। আরেকটা হচ্ছে হিউম্যান থেকে হিউম্যানে কিভাবে হয়, সেটা হতে হবে যদি আপনি খুব ক্লোজ কোনো কন্ট্যাক্টে থাকেন দীর্ঘ সময়, তখন এই শ্বাস প্রশ্বাসের যে সিক্রেশন আসে তার মাধ্যমে। আবার যদি কারো পক্সের যে লিশনগুলো থাকে, ওই লিশনগুলো যদি সরাসরি কন্ট্যাক্ট হয়ে যায় তখনও কিন্তু এটা হতে পারে। অথবা মনে করেন কোনো একটা রোগী কন্টামিনেটেড ম্যাটেরিয়ালস, তার বেড, লিনেন এগুলো ধরলো এবং ওই যে অ্যাটেন্ডেন্স আছে তিনি দরকার লম্বা সময় ধরে ওনার সঙ্গে থেকে এটাকে হাতে ধরলেন, কোনো রকম প্রোটেকশন নিলেন না, তারপরে নাকে মুখে হাত দিলেন, তার এই যে ট্রান্সমিটটা এই কন্ট্যাক্টের মাধ্যমেও কিন্তু এটা হতে পারে, যেটাকে ড্রপলেট ইনফেকশনের পরবর্তী সময় এইভাবে হয়। কিন্তু হিউম্যান থেকে হিউম্যান সর্জনের সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে দীর্ঘ সময় আসলে ফেস টু ফেস থাকা, যেখানে ড্রপলেটটা আসতে পারে আর কি। এইভাবে সাধারণত ছড়ায়। ওকে, অনেক ধন্যবাদ ডাক্তার রোবেদ আমিন। প্রাথমিক ধারণাটি আমরা পেয়ে গেলাম আপনার কাছ থেকে। আমি ডাক্তার শেখ দাউদ আপনার কাছে আসি। আপনার আরও অনেকবার বোধহয় বিভিন্ন জায়গায় এই বিষয়ে কথা বলতে হবে, কিন্তু আমরা প্রথম যে প্রশ্নটি আপনাকে করছি সেটি হলো
এই যে ডক্টর রুবেদ আমিন যেটি বললেন যে 2022 সালেও কিন্তু একটা আলোড়ন তৈরি হয়েছিল, নানান জায়গায় এটা ছড়িয়ে গিয়েছিল। এখন এই 2024 সালে এসে আমরা কি দেখছি? এটা কি আরও বেশি দেশে ছড়িয়ে গেছে? আমাদের দেশের এটা কি পৌঁছেছে? আমাদের আশপাশের দেশেও কি এটা পৌঁছানোর কোনো খবর পাওয়া গেছে? কি অবস্থায় আছে এখন এমপক্স বিষয়টি? আচ্ছা, আপনারা জানেন যে এই সারা বিশ্বে এই যতগুলো জনস্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ রোগগুলোর জন্য একটা মনিটরিং কমিটি আছে। মনিটরিং কমিটিটা কোঅর্ডিনেট করে WHO। এরা রেগুলার ডেটা পাবলিশ করে, বিভিন্ন দেশের স্ট্যাটাস পাবলিশ করে। তো ওনারা দীর্ঘদিন ধরে অবজার্ভ করতেছিলেন যে ডিআরসি, ডেমোক্রেটিক রিপাবলিক কঙ্গোর কিন্তু স্যার কিন্তু আপনাকে বলেছেন স্যার যে এটা ওই এলাকায় এমনি নন ন্যাচারাল রিজার্ভেয়ার আছে, যে কারণে ন্যাচারালি ওইখানে হয়, কিন্তু ওখানে আশঙ্কাজনক হারে বাড়ছিল। ওনারা এই তথ্যগুলোর উপরে খুব নজর রাখছিলেন। নজর রাখার সময় ওনারা দুটো জিনিস খুব আবিষ্কার করেন। একটা হচ্ছে যে এর ব্যাপ্তিটা খুব র্যাপিড হচ্ছিল, আর নাম্বার টু হচ্ছে যে এটার যে স্ট্রেইনটা দেখতে পাচ্ছিলেন, এই স্ট্রেইনটা যে ভাইরাসের জানেন যে ওই বিভিন্ন রকম প্রজাতি হয়, নাম একই হলেও একটু একটু ডিফারেন্ট ডিফারেন্ট হয়, এটা একটা ডিফারেন্ট স্ট্রেইন ছিল। তো এই স্ট্রেইনের একটা বৈশিষ্ট্য হচ্ছে যে এর আগ পর্যন্ত এটা কন্ট্যাক্টে যেত, এখন এই পরের স্ট্রেইনটা মানে ইয়েতে দেখতেছে স্প্রেডিং ক্ষমতাও বেশি, দেখতেছে যে এরকম লিনেন্স বা যেসব অবজেক্টে আমার সিক্রেশন লেগে গেছে ওগুলো থেকেও হচ্ছে, এয়ারবর্ন কন্ট্রাক্টে, অর্থাৎ আমি কারোর সাথে মুখোমুখি দাঁড়িয়ে কথা বলছিলাম, মুখের থুতু থেকে বা স্নর্ট বা ইয়েটি এগুলো থেকে মনে হয় সম্ভবত হচ্ছে, মানে দে আর সাসপেক্টিং। তো তারা একটা খুব দেখতে দেখতে হঠাৎ করে যখন দেখলো যে না, ডিজিজটা ওই ডিআরসির বাউন্ডারির বাইরে আরো 5টা দেশে স্প্রেড করে গেল এবং এটার ডেথ টোলও বেশি হলো এবং কেস স্প্রেডিং বেশি হলো, তখন তারা পাবলিক হেলথ ইমার্জেন্সি কনসার্ন হিসেবে এটাকে উদ্বেগ প্রকাশ করেন। এন্ড সাথে সাথে আমরা এটা জানতে পেরে আমাদের নিজস্ব প্রতিরোধ এই ব্যবস্থাগুলো আমরা দুটো জিনিস, একটা হচ্ছে যে ওই যে এটার প্যাটার্নটাকেও আমরা বোঝার চেষ্টা করছি এবং আমাদের কাছ থেকে তথ্যগুলো নিয়ে আমাদের কোন কোন জায়গায় প্রিকশন নিতে হবে, আর এখন পর্যন্ত যা যা প্রিকশন নিয়েছি, হ্যাঁ এই জিনিসগুলো এখন পর্যন্ত প্রিকশন নিতে হবে, আমরা সেই প্রিকশন গুলো নিয়ে নিচ্ছি। উই আর অলরেডি গিভিং দ্য ইনস্ট্রাকশন এন্ড কন্টিনিউয়াসলি ওয়াচিং এন্ড মনিটরিং। যেমন আমাদের নিবারিং পাকিস্তানে এটা এসেছে, কিন্তু এটা ওই প্যাসেঞ্জারদের হিস্ট্রি হচ্ছে যে আপ টু ইউএই তারা সংযুক্ত আরব আমিরাত প্রত্যেকত 3জন প্যাসেঞ্জারের মধ্যে এটা পেয়েছেন। আমরাও ঠিক এরকম ভাবে আমাদের নিজস্ব আমাদের এয়ারপোর্ট, সিপোর্ট, ল্যান্ডপোর্ট সবগুলো জায়গাতে খুব কঠিন এটা একটা করছি যে এটা আমাদের কোন জায়গায় যায় বা আদৌ আমাদের আসে কিনা, বা আসলে তো আমাদেরকে আরো খারাপ অবস্থা ফেস করতে হবে। তো আমরা আসার আগে জি, ধন্যবাদ ডক্টর আদনান। ডক্টর রুবেদ আমিন, আমরা এই প্রশ্নটা হয়তো শেষের দিকে করতে যাচ্ছিলাম, কিন্তু মনে হয় দর্শকদের সুবিধার্থে এখনই করি। কোভিড যখন আসে, এই যে এয়ারপোর্টের অথবা অন্যান্য পোর্ট এগুলোর মধ্য দিয়েই কিন্তু বিদেশ থেকে যারা এসেছিল তাদের মাধ্যমেই বাংলাদেশ এসেছিল, এবং তখন আমরা দেখেছি বিমানবন্দরে আপনারা প্রতিরোধমূলক ব্যবস্থা করেছেন, সেখানে যারা আসতো তাদেরকে কীভাবে সর্ট করা হবে, আলাদা করা হবে এবং এটার যাতে বাংলাদেশে না ঢুকতে পারে সেই ব্যবস্থা নিয়েছিলেন। তখন একটা আরও বেশি স্ট্রাকচার ছিল সব কিছু। সাম্প্রতিককালে এখন যে পরিবর্তন হয়েছে আমাদের দেশে, আমরা দেখেছি অনেক প্রতিষ্ঠানই কিন্তু কিছুটা ভেঙে পড়েছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি আমরা দেখেছি ভেঙে পড়েছে। স্বাস্থ্য ব্যবস্থায় আপনাদের এখন কোন অবস্থায় আছেন? আপনারা কি আগের মতোই সক্ষম আছেন? আপনাদের যে ব্যারিয়ার যেটা ছিল, লোকবল বলি অথবা অন্যান্য যেসব প্রস্তুতি, সেগুলো কি সব শক্ত অবস্থানে আছে, যাতে আপনারা যখন যেটা দরকার সেটা ইমপ্লিমেন্ট করতে পারবেন এই রোগের বিস্তার ঠেকানোর জন্য? ধন্যবাদ, অত্যন্ত ভালো প্রশ্ন। আমি বলবো যে ধরেন কোভিড-19 পরবর্তী সময় এক্সপেরিয়েন্স নিতে নিতে আমাদের কিন্তু একটা এমন চমৎকার স্ট্রাকচার ডেভেলপমেন্ট হয়ে গিয়েছিল যে পরবর্তী সময় দেখেছি আমরা যে আসলে কোভিড-19 কে কিভাবে অত্যন্ত সাকসেসফুল এটাকে ট্যাকেল করা গেছে। কিন্তু পরবর্তী সময় তো আসলে যখন কোভিড কমে গেল এবং আমাদের বাংলাদেশে এটা এখন পাবলিক হেলথের খুব একটা ইম্পর্টেন্স যখন রইল না, তখন কিন্তু অনেক ডাক্তাররা চলে গেছেন। আপনি যেটা বলেছেন আরকি, স্ট্রাকচারের একটু সমস্যা হয়েছে। কিন্তু একটা লার্নিং তো আমাদের আছে। ওই লার্নিংটাকে কিন্তু এখন ইউটিলাইজ করা যাবে। এজন্য আমি মনে করি যে এখনকার সময়ে যদি কোনো আউটব্রেক আসে তখন কিন্তু খুব আর্লি রেসপন্স গুলা করা সম্ভব। কারণ এই এয়ারপোর্ট বলেন, সিপোর্ট বলেন, এরা কিন্তু একটা অভিজ্ঞতা তাদের আছে। আমরা যদি একটু আর্লি ওয়ার্নিং তাদেরকে দিই তাহলে কিন্তু তারা কিন্তু ব্যবস্থা করে ফেলবেন। যেমন ধরেন আদনান বলেছেন কিন্তু এয়ারপোর্টের কথা। আমি যতদূর জানি এর মধ্যে এয়ারপোর্টে উনারা মিটিং করেছেন। এয়ারপোর্টের অথরিটি এর মধ্যে সিদ্ধান্ত নেওয়া শুরু করেছে যেসব রোগীগুলো আপনার মিডল ইস্ট থেকে অথবা আপনার আমাদের তো অনেক মানুষজন কঙ্গোতে যায়, বিশেষ করে আপনার আর্ম ফোর্সরা। তাহলে এইটুকুর যেসব জায়গাগুলো আছে ভালনারেবল ভেরি, তাদের জন্য ভালো সার্ভেইলেন্স এর ব্যবস্থা উনারা এয়ারপোর্টে করার চেষ্টা করবেন। একটা সময় ছিল ওখানে আপনারা দেখবেন থার্মাল ডিটেক্টরের মাধ্যমে টেম্পারেচারটা দেখা হতো। ওই বোর্ডগুলা তো আসলে পরে অকেজো হয়ে গেছিল।
এখন এটা সুযোগ, চট করে এটাকে কিন্তু একটা ব্যবস্থা করা যাবে এবং থার্মাল স্ক্যানারটা ইতিমধ্যে ওয়ার্কিং করা শুরু করেছে। আমাদের বিশেষ করে চট্টগ্রাম, সিলেট এবং ঢাকায় ৩ টাই তো আন্তর্জাতিক এয়ারপোর্ট। এইগুলাকে আমাদেরকে খুব ভালোমতো অ্যাড্রেস করা ইতিমধ্যে কিন্তু হয়েছে। এবং ওই ডেজ যেটা থাকবে ওরা কিন্তু প্রাথমিকভাবে যদি জ্বর কেউ থেকে থাকে তাহলে ডিটেকশন করে ফেলতে পারবেন। তবে এখানে একটা জিনিস আমি বলে রাখি, যেমন ধরেন অন্য ক্ষেত্রে তো জ্বর একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বৈশিষ্ট্য ছিল হুম, COVID-19 এর জন্য। এখানে কিন্তু আসলে অনেক বেশি বৈশিষ্ট্যপূর্ণ হচ্ছে আপনার র‍্যাশ, তাই না? সো এইজন্য যদি ওইটা ডেভেলপমেন্ট এর আগে জ্বর হুম, অবস্থায় হালকা মাথা ব্যথা, গায়ে ব্যথা অথবা জ্বর ভাব, সেক্ষেত্রে কিন্তু রোগীগুলো আসলে এটাকে পার করেও চলে আসতে পারে। যেটা যেমন পাকিস্তানে হয়েছে। কিন্তু আমাদের একটা প্রস্তুতি অবশ্যই এর মধ্যে হয়েছে। হাসপাতালগুলোর অনেক ভালো প্রস্তুতি ছিল। আপনি জানেন যে ইনফেকশাস ডিজিজ এর জন্য একটা আলাদা হাসপাতাল আছে এবং আমাদের কুর্মিটোলা হাসপাতাল আছে। এগুলা কিন্তু accredited হাসপাতাল। জি, যদি কোনো এপিডেমিক হয় তাহলে তাদের জন্য কিন্তু অলরেডি accredited এবং সেখানে কিন্তু ইতোমধ্যে প্রস্তুতি সম্পন্ন করা হয়ে গেছে। মানে ধরেন ১০ টা বেড ওরা কিন্তু একটা আইসোলেটেড ইউনিট করে ফেলেছে আচ্ছা, এবং ২ টা হাসপাতালেই কিন্তু ৩ জন বিশেষজ্ঞের মাধ্যমে ওরা একটা টিম করে ফেলেছে অলরেডি। তো এই জিনিসগুলো খুবই ভালো। কারণ যখনই কোনো একটা কেস এর ডিটেকশন হবে, তখন যাতে আমাদের কোন রকম সিচুয়েশন প্যানিক না হয়, আমরা যাতে ভয় না পেয়ে যাই। একটা ট্র্যাকিং থাকবে যে ট্র্যাকিং এর মাধ্যমে রোগীগুলোকে আমরা সঠিক জায়গায় গিয়ে চিকিৎসা দিতে পারি। জি। অনেক ধন্যবাদ। আমি মনে করি যে আপনাদের যেই সক্ষমতা আপনারা ওই সময় দেখিয়েছেন কোভিডের সময়, বাংলাদেশ কিন্তু অত্যন্ত সফলতার সাথে আপনাদের যেই উদ্যোগ এবং আপনাদের যে ডেডিকেশন তার কারণেই এটা সম্ভব হয়েছিল। এবং আশা করি যে আজকে যারা দেখছেন আমরা যে প্রসঙ্গটি বলছি যে আতঙ্ক নয়, আমরা সচেতন হব কিন্তু আতঙ্কগ্রস্ত হওয়ার মতো কিছু হবে না। আপনারা আছেন এবং যেই ব্যবস্থাপনা তৈরি হয়েছে সেটি আবার আমরা চাইলে দাঁড় করাতে পারবো, সহজেই আমরা ডিপ্লয় করতে পারবো। সুতরাং এটা আমরা মোকাবেলার জন্য যথেষ্ট পরিমাণে সক্ষম। ডক্টর আদনান, আপনার কাছে একটু আসি যে এটার একটু আগে ডক্টর ওবেদ আমিন বলেছেন যে উপসর্গ ডিটেক্ট করে বা এটা কিভাবে আপনি শনাক্ত করবেন তার উপর ভিত্তি করেই তো রোগীদেরকে বা সম্ভাব্য রোগীদেরকে একটু আলাদা করার প্রসঙ্গ আসে। কিন্তু এখানে দেখা যাচ্ছে যে কখনো কখনো উপসর্গ আসতে ৩-৪ দিন পর্যন্ত সময় লেগে যায় কারো কারো, এবং এটার পুরো প্রকাশ হতে প্রায় ৩ থেকে ২১ দিন, এরকম একটি ডেটাও আছে যে ৩ থেকে ২১ দিন লাগে এটার সম্পূর্ণ উপসর্গ প্রকাশ হতে। তাহলে এই বিষয়টি মাথায় রেখে এয়ারপোর্টগুলো বা অন্যান্য পোর্ট যেগুলো আছে সেই জায়গায় আপনারা নতুন কি ব্যবস্থা নিচ্ছেন যাতে যারা এখনো পর্যন্ত নিজেরাও বুঝতে পারছে না যে আসলে উপসর্গটা তার ভেতরে আছে কিনা, তাদেরকেও যাতে আমরা শুরুতেই ধরতে পারি, এ বিষয়ে কি বিশেষ কি ব্যবস্থা নেওয়া যাচ্ছে? থ্যাংক ইউ আপনাকে। একটু লম্বা সময় লাগবে। জি, এটা যে জিনিসের নামে পক্স আছে বুঝবেন, এটা ফুসকুড়ি হবে, র্যাশ হবে, স্যার বলেছে। তো এটার মূল জিনিসটা হচ্ছে যে ফুসকুড়ি হবে বা র্যাশ হবে। এখন এটা কতদিনের মধ্যে হবে? It may take up to 21 days. তো 4 days এর মধ্যেই হবে, থেকে 21 দিন পর্যন্ত হবে। তো এটা আমরা মিস করে যেতে পারি, করতে পারি। এখন এয়ারলাইন্স গুলোকে আমরা কি বললাম? জি, এয়ারলাইন্স গুলোকে আমরা বলেছি যে কোনো পেশেন্টের যদি ভিজিবল র‍্যাশ থাকে তাকে অফলোড করতে হবে, তাকে যে পরিমাণ পর্যাপ্ত কম্পেনসেট করতে হবে, সে তো আর কোনো দোষ করেনি, কোনো অসুখগত কোনো অপরাধ না। বাট তাকে ফ্লাইটে নেওয়া যাবে, অফলোড করতে হবে। তাহলে এটা হচ্ছে ফার্স্ট ইনস্ট্রাকশন আমরা দিয়ে দিয়েছি। সেকেন্ড ইনস্ট্রাকশন হচ্ছে যে ধরেন কোনোভাবে ফ্লাইটে উঠে গেছে, বোঝা যাচ্ছে না, বা ফ্লাইটে থাকা কোনো পেশেন্টের র্যাশ নাই, কিছু নাই, কিন্তু সে খারাপ ফিল করছে এই সিজনে, তাহলে কি করবেন? প্যাসেঞ্জার শুড বি কেপ্ট আইসোলেটেড। প্যাসেঞ্জারকে একটা আলাদা সিটকে রিঅ্যারেঞ্জ করে এমন একটা জায়গায় নিতে হবে যাতে একটু সবার থেকে আলাদা হয়ে যান। সেকেন্ডলি হচ্ছে ওনাকে যে কেবিন ক্রু অ্যাটেন্ড করবেন, উনি শুধু একাই ওনাকে অ্যাটেন্ড করবেন, আর কোনো প্যাসেঞ্জারকে অ্যাটেন্ড করতে পারবেন না। হি অর শি মাস্ট ওয়্যার গ্লাভস এন্ড ফেস মাস্ক। এটা হচ্ছে তার কাছে। এবং নামার সাথে সাথে এই কেসটাকে লোকাল হেলথ অথরিটি অর্থাৎ বাংলাদেশের যে এয়ারপোর্টে নামবেন সেখানকার হেলথ অথরিটিকে ইনফর্ম করবেন। গেল এটা সেকেন্ড। আচ্ছা, দুই ভাবেই এটা ডিটেক্ট হয়নি। থার্ড হচ্ছে কি আমাদের এয়ারপোর্টে আমাদের প্রিপারেশন কি? আমাদের এয়ারপোর্টে একটা হেলথ টিম সবসময় কাজ করে। তো এইখানে আপনার স্যার কিন্তু খুব ক্লিন বলে দিয়েছেন যে ডোন্ট মানে ফিভারকে যদি আপনি সবচেয়ে বেশি মাথায় রাখি তাহলে উই মে মিস কেসেস। তাহলে মেইন আমাদেরকে এই যে ব্লিস্টার, প্যাস্টিউস, ফুসকুড়ি বিভিন্ন ভাবে, তো আমরা এই যে অনেক ধরনের ছবি অলরেডি আমাদের এখানকার যারা ডাক্তার, নার্স এবং মেডিকেল টেকনোলজি, স্যানিটারি ইন্সপেক্টর যারা কাজ করেন, আমাদের ফুল হেলথ টিমটাকে অনেক ধরনের প্রবাবল সাইটে কিরকম ভাবে ব্লিস্টারটা দেখা যায়, কিরকম নতুন অবস্থায়, কিরকম পুরনো অবস্থায়,
সব ধরনের ভাবে ট্রেন করেছে, আর করবো, অসুবিধা নেই। তো এটা কি যে ওনারা যদি কাউকে ভিজিবল এটা দেখতে পান, তাহলে ভিজিবল দেখতে পেলে ওনার জন্য ইনস্ট্রাকশন কি, যে পেশেন্টকে ইমিডিয়েটলি সেন্ড টু ইনফেকশাস ডিজিজ হসপিটাল অর কুর্মিটোলা, চিটাগাং এ হলে বিআইটিআইডি পাঠিয়ে দেবেন। এটা হচ্ছে একদম পরিষ্কার, যে পেশেন্টে দেখতে পেলে, কোনো পেশেন্টকে উনি দেখলেন যে খারাপ দেখতে লাগছে, তাহলে কি করতে হবে, এই যে আইসোলেশনটা করবেন, আইসোলেশনটা করে ওই পেশেন্টকে ইয়েতে পাঠিয়ে দেবেন, মানে স্যাম্পলের জন্য আমাদের কাছে কল করবেন। আমাদের হটলাইন এবং ইয়েগুলো খোলা আছে, আমাদের লোকজন যে তার কাছ থেকে স্যাম্পল নেবে, পেশেন্টকে দেখবে যে সরি সাসপেক্টেড কে দেখবে যে উনি এই ভাইরাসে আক্রান্ত আছেন কি নাই, থাকলে এটা করবেন। আচ্ছা, তাহলে আমাদের এইটা হচ্ছে আমাদের সিপোর্ট, ল্যান্ড পোর্ট এবং এয়ারপোর্টে আমাদের টিমের কাজ। টিম মেম্বাররা নিজেরা কিভাবে ইয়েটা হবে, দে হ্যাভ টু হ্যাভ ওয়্যার গ্লাভস এন্ড ফেস মাস্ক অলসো। they will check the thermal scanner and side by side visual screening প্রত্যেকটা প্যাসেঞ্জারের ভিজুয়ালি ওনারা দেখার চেষ্টা করবেন, যেহেতু হাতে টাতে ফেসে ভিজিবল জায়গাগুলোতেই হয়, তারা হয়তো ডিটেক্ট করতে পারবে। সেটাই। আদার্স কোনো কিছু জানতে চান যে আদার্স আমরা কি আরো ইনস্ট্রাকশন দিয়েছি? এই যে সমস্যাটি এখন দেখা দিচ্ছে, ডক্টর আদনান খুব সুন্দরভাবে বর্ণনা করছিলেন যে ধাপে ধাপে কিভাবে কেউ যদি বিদেশ থেকে আসার সময় কোনো উপসর্গ উপলব্ধি করেন, অথবা তিনি হয়তো করছেন না, কিন্তু অন্য যারা স্ক্রিনিংয়ের সাথে যুক্ত এয়ারপোর্টে অথবা পোর্টে, তারা হয়তো বুঝতে পারছেন যে এনার সম্ভাবনা থাকতে পারে। এরকম একটি অবস্থায় যখন আইসোলেশন, এটি কোভিডের সময় কিন্তু একটা আতঙ্ক ছিল যে লোকজনকে যখন আইসোলেট করা হতো তখন তারা প্রচণ্ড ভয় পেত, আত্মীয় স্বজনের সাথে তাদের দেখা হচ্ছে না। এই এমপক্সের ক্ষেত্রেও কি আইসোলেশন প্রসঙ্গটা ওরকমই, নাকি এটার ক্ষেত্রে একটু ভিন্ন টাইপের কোনো প্রোটোকল আছে? ভালো প্রশ্ন। আমি বলবো যে এটা কিন্তু পেশেন্ট আইসোলেশনটা কোভিড-19 মতো না। কারণ কোভিড-19 কিন্তু এমন একটা রোগ ছিল যেটা রেসপিরেটরি সিক্রেশন অথবা সরাসরি অ্যারোজোলাইজেশন ছিল। এটা আসলে অ্যারোজোলাইজ ছিল, বুঝছেন না? একজন কাছাকাছি থাকলে আপনি যতই দূরে থাকেন না কেন শ্বাস-প্রশ্বাসের মাধ্যমে ছড়িয়ে যেত। এখানে কিন্তু সেটা নয়। এখানে কিন্তু আপনাকে একদম ক্লোজ কনট্যাক্টে থাকতে হবে, অথবা দীর্ঘ সময় ফেস টু ফেসে থাকতে হবে। মুখের ভিতর, নাকের ভিতর কোনো ঘা-টা থাকলে আপনি যদি সিক্রেশন হাতে নেন, তারপরে দেন কোনো রকম আনপ্রোটেকশন ছাড়া, তাহলে হয়তো ছড়াতে পারে, অথবা সেক্সুয়ালি ট্রান্সমিট হতে পারে যদি প্রলং সেক্সুয়াল এক্সপোজার হয়। কিন্তু এই জন্য এখানে আইসোলেশনটা কিন্তু সবাইকে হাসপাতালেই রাখতে হবে বলে কোনো কথা নেই। এখন যেহেতু আমাদের বাংলাদেশে আসেনি, আমরা তো চাইবই যে প্রথম দিকে সবগুলো কেসগুলোকে ধরে নিয়ে একেবারে হসপিটালাইজ করে গিয়ে আমাদের এখান থেকে রিকভারি করা, তাই না? কিন্তু যদি অনেক বেশি কেস হয়, তাহলে সেক্ষেত্রে হসপিটাল অথবা বাসায়ও কিন্তু একটা সেপারেট রুম যদি থাকে, একটা ভালো ভেন্টিলেশনের ব্যবস্থা যদি থাকে, তাহলে কিন্তু পেশেন্টগুলোকে আইসোলেট করা সম্ভব। কিন্তু যে রোগীরাই থাকবে না কেন, তাকে কিন্তু একটা ট্রিপল লেয়ারের মাস্ক ব্যবহার করতে হবে। আচ্ছা। আরেকটা হচ্ছে যে এটা তো চর্মে বিভিন্ন রকম লিশন হয়। ডাক্তার আদনান খুব সুন্দর করে বলেছেন সেটা, যে ফুসকুড়ির কথা। তো এই যে স্কিন লিশন গুলো, এগুলোকে যথাসম্ভব যদি আপনি কাভার দিয়ে রাখেন তাহলে ভালো। কারণ এখানের কন্টাক্টের সঙ্গে না এটা হইতে পারে। এইজন্য যদি কেউ লং স্লিভ, একটা লম্বা প্যান্ট এগুলো যদি পরেন, তাহলে কিন্তু কন্টাক্টের রিস্কটা কমে যাবে। আরেকটা হচ্ছে যে কতদিন পর্যন্ত আপনি আইসোলেশন রাখবেন, এটা কিন্তু ওইটার সঙ্গে ভিন্ন হবে। তার কারণটা হচ্ছে এখানে জ্বর থেকে শুরু করে এই যে স্কিন লিশনটা আছে, এটার বিভিন্ন পর্যায়ে থাকে। একটা পর্যায়ে বলে স্ক্যাব। ওই স্ক্যাবটা পুরোপুরি পড়ে নেওয়া যাওয়া পর্যন্ত কিন্তু সে যেকোনো জিনিস ট্রান্সমিট করতে পারবে। সুতরাং সমস্ত লিশনগুলা শুকিয়ে যেতে হবে এবং স্ক্যাবটা ফল ডাউন হতে হবে। তারপরে কিন্তু তার আইসোলেশন যেটা আছে সেটা সে বন্ধ করতে পারবে। আচ্ছা, অনেক ধন্যবাদ ডক্টর ওবেদ আমিন। এই প্রসঙ্গে ডক্টর আদনান, আপনার কাছে যদি আসি, পক্স এই শব্দটা কিন্তু একেবারে নতুন কিছু না আমাদের জন্য। কোভিড আমাদের জন্য অনেক নতুন একটা শব্দ ছিল, কিন্তু পক্স আমাদের জানাশোনা একটা অসুখ। চিকেন পক্স একটা ছিল আমাদের একসময়, জল বসন্ত বা গুটি বসন্ত, এই যে শব্দগুলোর সাথে আমাদের দেশের মানুষ অনেক আগ থেকে পরিচিত। তাহলে এই যে মাঙ্কি পক্স, যেটা যদি আমি চিকেন পক্সের সাথে কম্পেয়ার করি, তুলনা করি, স্যার যেটা বলছিলেন যে আমাদের কিন্তু চিকেন পক্স হলেও কিন্তু আমরা একটু আলাদা থাকতাম এবং একটা নির্দিষ্ট সময় ছিল যে সেই সময়ের ভিতরে শুকানোর আগে আমরা পরিবারের সদস্যদের সাথে মিশবো না। এই প্রোটোকল আমাদের আগে থেকেই জানা আছে। তাহলে চিকেন পক্সের সাথে এই মাঙ্কি পক্সের সম্পর্কটা কতখানি এবং পার্থক্যটা কোথায়, এটুক যদি একটু বলেন। দুটো একই টাইপের পক্স। আচ্ছা, এখন আমি একটু ডিপে
যায়। জি। চিকেন পক্স গুলো আমাদের সব আর্লিয়েস্ট টাইমে, লাইফের আর্লিয়েস্ট টাইমে হয়ে যেত, ছোটবেলা টেলা হয়ে যেত। আমরা যদি খুব ভালো ইমিউনিটি থাকতো, তখন প্রোটিন ভালো ইনটেক করতাম, করতাম, এটা একটা ন্যাচারাল কোর্স ছিল যে 7 দিন পর ওই ব্লিস্টার গুলো ছোট হওয়া শুরু করবে, জি। তারপরে এগুলো আস্তে আস্তে গুটিগুলো পড়ে যাবে, গুটিগুলো গা থেকে যখন পুরোপুরি পড়ে যাবে তখন লোকটার ইনফেক্টিভিটি থাকবে না, ওর কাছ থেকে ওই বাচ্চার থেকে আর কারো হবে না। যখন হতো একটা মহল্লা বা একটা স্কুলে সব বাচ্চাগুলোর হয়ে শেষ হয়ে যেত, ওয়ান্স এটা হতো লাইফ লং ইমিউনিটি দিয়ে। আর এইটা হচ্ছে আপনার এই মাঙ্কি পক্সের এই জায়গাটা হচ্ছে যে এরকম বাচ্চাদের হচ্ছে তা। আচ্ছা, চিকেন পক্সে যত আর্লি এজে হয় ফ্যাটালিটি অলমোস্ট নীল তত, আর যত লেট এজে হয় তত খারাপ কেস হবে, ফ্যাটালিটি মানে লোকটা রোগীটা খারাপ হয়ে যাওয়ার প্রবণতা। মাঙ্কি পক্সের বেলায় ওনারা দেখতেছেন কি এম পক্সের বেলায় যে ফ্যাটালিটিটা বেশি, এবং এটা একটু একটু মিডল এজে বা এই যে 40 যাদেরকে এই যে সেক্সুয়াল এক্সপোজারে হোক, ডিরেক্ট স্কিন কন্ট্যাক্টে হোক, ইউজিং দ্য সেম লিনেন্স মানে টাওয়েলস বা ইয়েতে হোক, যে কোনো কারণে হচ্ছে একটু অন্য এজের, একদম ছোট বাচ্চা যাদের ইমিউনিটিতে সারা জীবন থেকে যাবে এরকম না, একটু সিনিয়র এজে হচ্ছে। এই এজ গুলাতে হওয়ার কারণে কিছু ইমিউনো কম্প্রোমাইজড এই এজে কিছু লোক থাকবে যাদের ইমিউনিটি কম, এইচআইভি বা আদার্স কোনো ডিজিজের জন্য বা ডায়াবেটিসের জন্য বা ক্যান্সার অন্য কোনো কিছুর জন্য, দিস পিপল আর অলওয়েজ ভালনারেবল। এই লোকগুলোর জন্য একটা মানে এদের জন্য এরকম একটা ছোট জিনিসও অনেক বড় কিছু, তাহলে এই কেসগুলো সমস্ত ফ্যাটাল ইয়েতে চলে যাবে। তারপরে আমাদের বেশ কিছু কেস এই জন্য খারাপ হয়ে যাবে। কোর্স যদি আপনি দেখেন, স্যার কিন্তু আপনাকে এক্সাক্ট ওই কথাটা বলে দিচ্ছে যে এই লেশন গুলো যতদিন থাকবে ততদিন ওই রোগ ছড়ানোর ক্ষমতাও থাকবে, লেশন গুলো পুরোপুরি ভালো হয়ে পড়ে যাবে, রোগ ছড়ানোর ক্ষমতা চলে যাবে। এখন এটা কার বেশি দিন থাকতে পারবে? যার ইমিউনিটি নাই, এটা তো ন্যাচারাল ইমিউনিটি এটাকে রেজিস্ট করে দিবে যে ভাইরাসটা ভালো হয়ে যাবে। আচ্ছা। যার ইমিউনিটি কম, দুর্বল, ভালো নাই, তার বেলায় তো এটা খুবই রিস্কি। উনি নিজে যেমন ভুগবেন, তেমন আশপাশের লোকজনকে উনি অনেক দীর্ঘ সময় ধরে ছড়াবেন। তো আচ্ছা। আইসোলেশন, স্যার একটা কথা মানে আপনাদেরকে ডিরেক্ট অর ইনডিরেক্টলি অন্যভাবে বলছেন, কোভিড এর প্রথম দিকে আমরা প্রত্যেকটা ডিটেক্টেড কেসকে হসপিটালে নিয়ে গিয়েছিলাম, তাকে ইচ্ছা করে হোক না ইচ্ছা করে হোক। যখন অনেক কেস হয়ে যাবে, যখন এটা সোশ্যাল ইয়ে হয়ে যাবে, তখন আমরা বলবো যে না, ঘরেই তাকে আইসোলেশন করুক, খারাপ কেসগুলো ট্রিটমেন্টে আসুক, আর এগুলোতে আইসোলেশন যাক। ইনিশিয়ালি আমরা এই কেসও বলবো যে যাদের যাদের পাস্টিউল আছে, এটা মিজলসও হইতে পারে, মামসও হইতে পারে, এটা আমাদের দেখতে দেন, দেখার সুযোগটা করে দেন যে আসলে কেন হয়েছে। যদি এমপক্স হয় তাহলে আমরা দয়া করে আমরা এই সময়টা চাইবো যে তাকে আমরা একটু আমাদের তত্ত্বাবধানে আইসোলেশন রাখতে, খারাপ কেস না, জি। তারপরেও চাইবো যাতে না ছড়ায় যায়। সেটাই। আর অন্য কোনো কারণে হলে তো আমরা ছেড়ে যাও, ঠিক আছে, এটা এগুলো তো নরমাল ট্রিটমেন্ট আছে। জি। যদি আল্লাহ না করুক কোনো কারণে আমাদের এই কেসটা খারাপ হয়, আমরা তো এই যে ইউ নো দ্যাট ট্রিটমেন্ট প্রোটোকল চেঞ্জ ডেজ বাই ডেজ, যে দেশে যে কতখানি কেস লোড যা কিছু সেই ট্রিটমেন্ট প্রোটোকল চেঞ্জ হবে। সেটাই। ধন্যবাদ ডক্টর আমি আদনান। একটু সাপ্লিমেন্ট করি, জি। যদি যেটা হচ্ছে যে ঠিকই বলছেন আদনান। আমি যদি দুই একটা কথা বলি, একটা হচ্ছে যে আমরা মাঙ্কি পক্স আর চিকেন পক্সের কথা বলছি, তো এই মাঙ্কি পক্সে কিন্তু এটাকে আবার সাদা পক্স বলে, মানে যে ভেসিকলটা এটা কিন্তু একেবারে সাদা হয়ে যেতে পারে ভিতরে পাস। আর একটা হচ্ছে যে এখানে কতগুলো বৈশিষ্ট্য, যেমন জ্বরটা চিকেন পক্সে ইনিশিয়ালি অনেক বেশি থাকে, রেস্টটা খুব তাড়াতাড়ি 1-2 দিনে চলে আসে। এখানে কিন্তু দেখবেন একটা গ্যাপ থাকে 3 দিনের মতো। র্যাশ যেগুলো হচ্ছে এগুলো খুব স্টেবল যদি মাঙ্কি পক্স হয়। কিন্তু চিকেন পক্স গুলা বৃষ্টির গুলির মতো হবে, এটা কিন্তু নরম, খুব বেশি স্টেবল না। কেমন? র‍্যাশ গুলা কিন্তু স্লোলি ডেভেলপ হয় মাঙ্কি পক্সে। ধরেন ৩ থেকে ৪ সপ্তাহের মধ্যে আপনি যেটা বলেছেন অলরেডি ২১ দিন। কিন্তু চিকেন পক্সে খুব র‍্যাপিড। ধরেন ৫ দিন ৭ দিনের ভিতর চারিদিকে র‍্যাপিডলি ক্রপ গুলা হয়ে যায়। ডিস্ট্রিবিউশনটা খুব ইম্পোর্টেন্ট। যদিও দোনোটা হয়তো মাথায় শুরু হইতে পারে, কিন্তু দেখবেন মাথা, মুখে, শরীরে এবং সবচেয়ে ইম্পোর্টেন্ট কথা পাম এবং সোল, এই ২ টা জায়গায় কিন্তু এমপক্স অনেক বেশি হয়। কিন্তু চিকেন পক্স সাধারণত পাম এবং সোলে হয় না। আচ্ছা। সেটা বডিতে হতে পারে অন্য জায়গায়। আরেকটা ছোট্ট বৈশিষ্ট্য বলি, আমরা যেটা ক্লিনিক্যাল এক্সামিন করি অনেক সময় তখন লিম্ফ নোড পাওয়া যেতে পারে। এটা আপনার এমপক্সে, কিন্তু চিকেন পক্সে সাধারণত লিম্ফ নোড বেশি পাওয়া যায় না। র‍্যাশ গুলো বেশি চুলকানোর সমস্যা হতে পারে আরকি। আচ্ছা। আর আদনান বলেছেন কিন্তু এটা 10% মতো ডেথ আছে। চিকেন পক্সে তো ডেথ ভেরি, ভেরি রেয়ার। হ্যাঁ। তো এইজন্য কতগুলো পার্থক্য দিয়ে আমরা কিন্তু আসলে চিকেন পক্স, মাঙ্কি পক্স ক্লিনিক্যালি আলাদা করে ফেলতে পারি। জি। এরকম যখন কোনো একটি আউটব্রেক হয় ভাইরাস সংক্রান্ত, তখন অনেক সময় প্রসঙ্গ আসে ভ্যাকসিনের। এমপক্সের কি কোনো ভ্যাকসিন আছে? এবং সবচেয়ে বড় প্রশ্ন হচ্ছে যে এই ভ্যাকসিনটা সবার দরকার আছে কিনা?
ধন্যবাদ আপনি। যে কোনো সংক্রামক ব্যাধিতে মানুষ প্রথম জিনিস চিন্তা করে যে সংক্রামক ব্যাধি একজন থেকে আরেকজন ছড়িয়ে যাবে, বলে চিকিৎসা নিতে হবে। তো বেটার ট্রিটমেন্ট হচ্ছে যে ভ্যাকসিন দিয়ে এটাকে প্রতিরোধ করা। তো এটা হচ্ছে সবসময় টার্গেটটা থাকে। এমপক্স এর ভ্যাকসিন আছে। ইট ইজ অ্যাভেলেবল ইন ইউএসএ এন্ড বেলজিয়াম অনলি। সব জায়গায় কমনলি এই ভ্যাকসিনটা এভাবে নেই। নাম্বার 2 হচ্ছে যে নিয়ে আতঙ্কে হওয়ার কিছু নেই, যে বিশ্বের অধিকাংশ আক্রান্ত দেশই ভ্যাকসিন পায়নি, কিন্তু আমরা পাবো না এরকম আক্রান্ত মানে আতঙ্কিত হওয়ার কিছু নেই। তো করোনার সময় আমাদের ভ্যাকসিনে আমাদের বাংলাদেশের পারফরমেন্স সারা বিশ্বে প্রচন্ড প্রশংসিত হওয়ায় আমরা নিজেরা জানি যে ভ্যাকসিন নেগোসিয়েশন যে ট্রিটি, এই ট্রিটি অনুযায়ী আমরা ভ্যাকসিন আমরা নিশ্চিতভাবেই আমরা এটা পেতে সক্ষম হব। আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে যে ভ্যাকসিনটা আমরা কতজনকে দিব, কিভাবে দিব, কেন দেব? তো ভ্যাকসিনটা সাসপেক্টেড গ্রুপকেই দিতে বলেছে। সাসপেক্টেড গ্রুপ বলতে এখানে ধারণা করা হচ্ছে যে দোজ পিপল হু আর এমএসএম মানে সমকামী গ্রুপ, অথবা যারা অন্যান্য মানে অল্টার্ড সেক্সুয়াল বিহেভিয়ার অথবা কোনো কারণে এরকম সমস্যা হচ্ছে, এরকম গ্রুপটাকেই সাধারণত সাসপেক্টেড গ্রুপ বলা হচ্ছে, এদেরকে প্রিভেনশন করার জন্য ভ্যাকসিনটা দেওয়া যেতে পারে। তো আমাদের দেশে এখনো আসেনি যে আমরা এখনই ভ্যাকসিনটা নিয়ে we'll continue our talk, we'll continue our negotiation with the vaccine authority, কিন্তু ভ্যাকসিন দেওয়ার জন্য যে আমাদের যেরকম চিন্তাটা করতে হবে, এটার জন্য আমাদের একটা মিটিং করে একটা সিদ্ধান্ত নিয়ে তারপরে আমাদেরকে যেতে হবে সাসপেক্টেড কমিউনিটি কতটুকু আর আমরা কিভাবে কাদের লাগবে সেই প্রসঙ্গটা আপনারা সিদ্ধান্ত নিতে পারবেন। ডক্টর রুবেদ আমিন, এই প্রসঙ্গে আসি। কোভিডের সময় কিন্তু আমরা দেখেছিলাম যে যখন ভ্যাকসিন ছিল না অথবা যখন ভ্যাকসিন এসছে তার আগে পরে দুই সময়টাতেই অনেক ওষুধ ব্যবহার করা হয়েছে যেগুলোর ব্যাপারে কোনো তথ্য প্রমাণ ছিল না। আমরা দেখেছি যে বিশাল প্রেসক্রিপশন জুড়ে নানান রকম ওষুধ। এই যে এমপক্স, এখানেও কি কোনো ওষুধ আছে ব্যবহার করা যায়, নাকি আমরা যেমন চিকেন পক্সের ক্ষেত্রে দেখি খুব হয়তো প্যারাসিটামল ভিত্তিক চিকিৎসা চলে, এমনিতেই অসুখটি ভালো হয়ে যায়? কোন পদ্ধতিটি আসলে এখানে অনুসরণযোগ্য? ধন্যবাদ। আমি কি আসলে প্রথমে বলবো, দেখেন এমপক্সও কিন্তু আসলে ম্যাক্সিমামই সেলফ লিমিটিং ডিজিজ। 90% রোগী কিন্তু আসলে এমনিই ভালো হয়ে যাবে। তো এই জন্য আসলে অনেক বেশি ওষুধের প্রয়োজনীয়তা আছে তা না। আমি বলবো যে আপনি যেটা বললেন আর কি, জ্বর যদি হয় তাহলে হালকা কুসুম গরম পানিতে একটু স্পঞ্জিং করবে অথবা প্যারাসিটামল খাবে। র্যাশগুলো ইচিং হতে পারে, প্রুরিটাস হতে পারে, লোকালি হয়তো কোনো ক্যালামিনা লোশন অথবা অ্যান্টিহিস্টামিন এগুলো খেতে পারে। যদি ভমিটিং থাকে কোনো অ্যান্টিইমিটিক এজেন্টস। আর যদি র্যাশ হয়, এই র্যাশগুলো সিম্পল যেসব অ্যান্টিসেপটিক আছে এটা দিয়ে ক্লিন করলেই হবে। কিছু অ্যান্টিবায়োটিক থাকে আপনারা জানেন, ফুসিডিক্সিড, এগুলো লাগাতে পারবে। কিন্তু ইম্পর্টেন্ট হচ্ছে এটা কাভার দিয়ে রাখা। আপনি কিভাবে জিনিসটাকে কাভার দিলাম, কোনো রকম যাতে স্ক্র্যাচিং না করে, খুব বেশি যাতে টাচ না হয়। আলসারটা তো আমাদের যে গোপন অঙ্গ আছে এখানেও হতে পারে। তো তখন কিন্তু বলা হয় যে সিজ বাথ রেখে ওখানে গিয়ে বসা। মুখের ভিতর হতে পারে একটা ওয়ার্ম স্যালাইন দিয়ে গার্গল করা, অথবা কিছু একটা ইনফ্লামেটরি জেল লাগানো, সবই টপিক্যাল। চোখের যদি হয় তাহলে চোখে বিশেষজ্ঞ ডাক্তার দেখাই, আর সেখানে কি কি লোশন লাগবে এগুলো। ভালো নিউট্রিশিয়াস ফুড খেতে হবে। অনেকে একটু হয়তো স্যালাইন টেলাইন খাওয়ার দরকার হতে পারে, যাতে আপনার জ্বর থাকে, এক্সস্টেড হয়ে যায়, যেটা আপনারা বলেছেন। আর ওষুধের কথা যদি আমি বলি, স্মল পক্সের জন্য কিন্তু কিছু ওষুধ আবিষ্কৃত হয়েছিল আর কি। একটা ওষুধের নাম ছিল ট্যাকোভিরিমেট। এটা কিন্তু আমাদের 2022 সালে যে গাইডলাইন আছে সেখানেও কিন্তু এটা মেনশন করা আছে। কিন্তু তার পরবর্তী সময়েও সিডোফবিন নামে একটা ওরাল ড্রাগ আছে, ব্রায়ান সিডোফবিন নামেও একটা ওরাল ড্রাগ আছে। এই 3টা ড্রাগই মোটামুটি এখন পর্যন্ত অ্যাভেইলেবল আছে বিদেশে। আমাদের বাংলাদেশে এগুলো এখনো অ্যাভেইলেবল হয়নি। কিন্তু আপনি জানেন, যদি কোনো সময় প্রয়োজনীয়তা হয়, আমাদের অসংখ্য ফার্মাসিউটিক্যালস কোম্পানি আছে এবং তারা খুব দ্রুত গতিতে কিন্তু তারা এই ওষুধগুলো তৈরি করতে সক্ষম হয়, ম্যানুফ্যাকচার করতে, যেটা আমরা কোভিডের সময়ও দেখতে পেয়েছি। তো এই হচ্ছে গিয়ে যেসব চিকিৎসা ব্যবস্থা করা। আর যদি কারো সিভিয়ার ডিজিজ হয় আর কি, হেমোরেজিক ডিজিজ হয়ে গেছে, লিশনগুলো খারাপ হয়েছে, কমপ্লিকেটেড হয়ে গেছে, তখন তো তাদেরকে অবশ্যই ভর্তি করতে হবে। ইভেন কাউকে হয়তো আইসিইউ নেওয়ার দরকার হতে পারে। আরেকটা ডক্টর আদনান যেটা বলেছেন, এটা আমি একটু গুরুত্ব দিব, যে কাদের আসলে বেশি সিভিয়ার ডিজিজ হবে, বিশেষ করে যাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক কম, অথবা ছোট বাচ্চা 8 বছরের নিচে যদি বাচ্চা হয়, অথবা আপনি বলতে পারেন যেসব মহিলারা ব্রেস্ট ফিডিং করাচ্ছে প্রেগনেন্সির একেবারে শেষ পর্যায়ে, অথবা এমন হতে পারে যে সেকেন্ডারি ইনফেকশন হয়ে গেছে কিনা, তাদের ক্ষেত্রে আসলে একটু ভালো মতো ক্লিনিক্যাল ব্যবস্থা নিতে হবে আর কি, স্পেশাল ইউনিটে।
অনেক অনেক ধন্যবাদ ডক্টর ওবেদ আমিন। দুজনের কাছে কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদেরকে সময় দেওয়ার জন্য। আমরা এমপক্সের যে প্রাথমিক যে আলোচনাটি সেটি আজকে অত্যন্ত সফলভাবে করতে পারলাম আপনাদের উপস্থিতিতে। আমরা আবার এই বিষয়ে আলোচনা চালিয়ে যাব, যেহেতু সমস্যাটির মাত্র উদ্ভব হয়েছে। আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এবং ভবিষ্যতে আবার আপনাদের সাথে যুক্ত হব। দর্শক, শেষ করছি সুরক্ষায় প্রতিদিনের আজকের আয়োজন। আমরা এমপক্স নিয়ে কথা বলছিলাম। সারা পৃথিবীতেই এটি পাবলিক হেলথ এমার্জেন্সি হিসেবে ঘোষিত হয়েছে, কিন্তু আমরা কোভিডের মতো একটি কঠিন সমস্যা মোকাবেলা করে আমরা কিন্তু অনেক বেশি প্রস্তুত আগের তুলনায়, এবং আজকেও বারবার কোভিডকালীন প্রস্তুতির সাথে সেই সক্ষমতার সাথে বারবার এখনকার প্রস্তুতির তুলনা অথবা এখন আমাদের আরও নতুন কী করতে হবে সেই আলোচনাগুলো কিন্তু এসছে। আমরা এই কথাটি বলে শেষ করি, এমপক্স নিজে নিজেই কিন্তু ভালো হয়ে যায়, আতঙ্কিত হওয়ার কিছু নেই। একটি নির্দিষ্ট সময় পর্যন্ত, যেমন চিকেন পক্স হলে আমাদের একটু অস্বস্তি লাগে, কষ্ট হয়, হয়তো ওটুকুই হবে, কিন্তু এমপক্স বেশিরভাগ সময় নিজে নিজে ভালো হয়ে যায়। বিশেষ করে যাদের রোগ প্রতিরোধ ব্যবস্থা শক্তিশালী আছে। সুতরাং আমাদের আসলে শরীরটাকে ভালো রাখার ব্যাপারে চেষ্টা করতে হবে। ভালো ঘুম, ভালো ব্যায়াম অথবা এক্সারসাইজ, ভালো খাবার, এই জায়গাগুলোতে গুরুত্ব দিতে হবে। তাহলে হয়তো এমপক্স থেকে এমনিতেই আমরা একটু দূরে থাকতে পারবো। এবং এর পরবর্তীতে যে পরামর্শগুলো আসলো সেগুলো আপনারা পালন করবেন, মেনে চলবেন, এই আশাবাদ রেখে আজকের মতো শেষ করছি সুরক্ষা প্রতিদিন।